বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সিন্ডিকেট। সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। এর আগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেটের জরুরি সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ASM মাকসুদ কামাল। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন, দফায় দফায় সংঘর্ষের পর মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের নির্দেশ দেয়, চিঠি দেয় ইউজিসি। এদিকে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রছাত্রী নেই বললেই চলে। মধ্যরাতেই হল ছেড়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্দেশনা অনুসারে সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হতে শুরু করে হলগুলো। বেসরকারি শিক্ষার্থী নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শাবিপ্রবি সিন্ডিকেট। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। সারা দেশের আওয়ামী লীগের সব নেতাকর্মীদের এই আন্দোলন মোকাবিলায় ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। ঢাকা জেলা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগের ওপর হামলা করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের গভীর রাতে হল থেকে বের করে দিয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এই আন্দোলন বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। আমাদের পার্টির বিএনপি মহাসচিব ফখরুল সাহেব দম্ভ করে বলেছে, আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে। এতে বোঝা যায় কোটার দাবিতে তারা নেই। তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়। এই মুহূর্ত থেকে আমরা মাঠে থাকব, লড়াইয়ের মাঠে থাকব। আমরা লড়াই করব, প্রতিরোধ করব এবং ইনশাআল্লাহ পরাজিত করব। এদিকে মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্রদল সহ বিএনপি সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযান শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে অন্যদিকে ধাবিত করছে একটি চক্র। এর আগে মঙ্গলবার রাত 11:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসেন ডিবির সদস্যরা। অভিযান শেষে হারুনার রশিদ বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, 5-6 বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। তার দাবি, ষড়যন্ত্র করছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানা গেছে, শিগগিরই তাদের গ্রেপ্তারও করা হবে। কোটাবিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র, একটা গ্রুপ এই পরিস্থিতি থেকে ঘোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে।
প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7জনকে আমরা গ্রেপ্তার করছি। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা দিবসটি ঘিরে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভার পাশাপাশি তাজিয়া মিছিল করেন শিয়া ধর্মাবলম্বীরা। সকালে চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়া জামে মসজিদে কারবালার শোকগাথা নিয়ে আলোচনা করা হয়। পরে সেখান থেকে শুরু হয় তাজিয়া বা শোক মিছিল, যাতে অংশ নেন শিয়া সম্প্রদায়ের শত শত নারী পুরুষ। এ সময় কারবালার যুদ্ধের প্রতীকী নিশান ও ইমাম হোসাইনের প্রতীকী কফিন বহন করেন তারা। পরে শোক মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। খুলনায় পবিত্র আশুরা উপলক্ষে নগরীর সাউথ সেন্ট্রাল রোডের ইমামবাড়া মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কালো পোশাক ও বিভিন্ন নিশানা নিয়ে শোক র্যালিতে অংশ নেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। এছাড়া বরিশাল, রংপুর সহ দেশের বিভিন্ন এলাকায় কারবালার ইতিহাস থেকে অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা গ্রহণের কথা জানান অংশগ্রহণকারীরা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করছেন শিয়া ধর্মাবলম্বী মুসল্লিরা। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিতে শোক পালন করছেন তারা। স্মরণ করছেন ফোরাত নদীর তীরবর্তী কারবালার শোকাবহ স্মৃতি। বুধবার সকালে পুরান ঢাকার হোসনে দালাল থেকে তাজিয়া মিছিল বের করে ইমামবাড়া কর্তৃপক্ষ। এ সময় তারা হাই হোসেন ইমাম প্রতিধ্বনি তোলেন। ঐতিহ্য অনুযায়ী হাজারো শিয়া ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইমাম হোসেনের তাদের পরিবারের জন্য আমরা এখানে শোক পালনের জন্য এসেছি। গেছে বছর নাতিনের লেগা মানছি, অসুখ ছিল, অসুখ আল্লাহ মাফ করছে, এবার ঠান্ডা করে দেব। ইমাম হোসেনের জন্য শোক মিছিল আজকে। এই পূর্ব থেকে আমার দাদারা, চাচারা, ওনারাও আসতো, আমরাও আছি। এই তাজিয়া মিছিল তার নির্দিষ্ট পথ অতিক্রম করে বেলা 1:30টার দিকে এটা ঝিগাতলা কারবালা নামক স্থানে শেষ হবে। খালের জায়গা উদ্ধার করে সীমানা প্রাচীর দেয়া ও পানি প্রবাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 66 নম্বর ওয়ার্ডের ডগাইর খাল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। মেয়র বলেন, ভূমিদস্যুরা একত্রিত হয়েছে, খালগুলো যেন দখলমুক্ত না হয় তারা সেই অপচেষ্টায় লিপ্ত। খালগুলোকে পুনরুদ্ধার করে 3 গুণ গভীর করা হবে। জলাবদ্ধতা রোধে যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করা ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান তিনি। এ সময় শ্যামপুর, মান্ডা, জিরানি, কালুনগর খাল দখলমুক্ত করে আগের রূপে ফিরিয়ে আনার আশ্বাস দেন মেয়র। দীর্ঘদিনের ভূমিদস্যুরা তারা একত্রিত হয়েছে এবং যাতে করে এই খালগুলো পূর্ণরূপে দখলমুক্ত করা না যায় সেই উদ্যোগ বা সেই অপচেষ্টায় তারা লিপ্ত। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা ঢাকা শহরের সকল খালগুলোকেই উদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারি জমি আছে, খালের জমি আছে, এগুলোকে সীমানা বেষ্টনী দিয়ে আমরা দীর্ঘ মেয়াদি যাতে করে রক্ষা করা যায় এবং নিষ্কণ্টকভাবে এখানে যেন পানি প্রবাহ নিশ্চিত করা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করছি।
গুজব প্রতিরোধ ও দেশের নিরাপত্তা বিবেচনা না করলে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইইউ এর যৌথ উদ্যোগে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ফেসবুক, টিকটক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দায়িত্বশীল আচরণ করছেন না। তারা শুধু ব্যবসায়িক স্বার্থ দেখছে। গুজব প্রতিরোধে ও দেশের নিরাপত্তা বিবেচনা না করলে প্রচলিত আইন অনুযায়ী ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে জরিমানা ও দেশে ব্যবসা করার ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা যাচাই বাছাই করবে সরকার। সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব মারাত্মকভাবে ক্ষোভ এবং ঘৃণা, সহিংসতার মূলক বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা লক্ষ্য করছি। দেশের নাগরিকের নিরাপত্তা বিবেচনায় নিয়ে তারা দায়িত্বশীল আচরণ না করে, আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কঠোর হতে বাধ্য হব। তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা অথবা তাদেরকে এখানে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, তারা এখান থেকে যে বিজ্ঞাপনের অর্থটা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব যে তারা বৈধভাবে নিয়ে যাচ্ছে নাকি অবৈধভাবে নিয়ে যাচ্ছে। সপ্তাহ ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে আবারও বেড়েছে ধান ও চালের দাম, যাতে ভোগান্তি বেড়েছে সাধারণ ক্রেতাদের। বগুড়ায় জাতভেদে প্রতিমণ ধানের দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। বুধবার জেলার বাজারগুলোতে 1300 থেকে 1450 টাকায় ধান বিক্রি হয়। প্রান্তিক কৃষকের ঘরে ধান না থাকায় হাটে সরবরাহ কমে যাওয়ায় এমন অবস্থা বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে চালের বাজারে। যশোর ও দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। মিল মালিকদের সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়ার অভিযোগ চাল ব্যবসায়ীদের। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। অবরুদ্ধ গাজায় একদিনে আরও 57 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার উপত্যকার বিভিন্ন অংশে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় সেনাদের। এছাড়া রাফা, খান ইউনিস সহ দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিমান হামলাও চালায় ইসরায়েল। ঐতিহাসিক আল নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেই বিমান হামলায় প্রাণ যায় সাংবাদিক সহ কমপক্ষে 23 জনের। এ নিয়ে গাজায় চলমান যুদ্ধে নিহত সংবাদকর্মীর সংখ্যাই পৌঁছালো 160 জনে। মোট ফিলিস্তিনি নিহত 38,713 জন। এছাড়া ইসরায়েলের 326 জন সেনাও যুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ওমানে শিয়া মসজিদের কাছে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। নিহতদের মধ্যে 4 জন পাকিস্তানি নাগরিক, 1 জন ভারতীয় এবং 1 জন পুলিশ সদস্য বলে জানা গেছে। রাজধানী মাস্কাটের ইমাম আলী মসজিদের কাছে ওই হামলায় আহত হয় 28 জন। হামলার পর আল ওয়াদি আল কাবির এলাকায় সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে 3 বন্দুকধারী। তাদের পরিচয় বা হামলার উদ্দেশ্য প্রকাশ করেনি ওমান পুলিশ। হামলাকারীদের নিজেদের সদস্য বলে দাবি করেছে আইএস। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার খবরে উচ্ছ্বাস জানিয়েছে আইএস সমর্থকরা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরাকে শিয়াদের ধর্মীয় আয়োজনে আইএসের হামলা নতুন নয়, তবে শিয়া সংখ্যালঘু ওমানে এমন হামলা নজিরবিহীন। ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার ডুবে নিখোঁজ 16 জন নাবিকেরই সবাই। এদের মধ্যে 13 জনই ভারতের নাগরিক, বাকিরা শ্রীলঙ্কান। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশ কমোরোজের পতাকাবাহী ছিল প্রেস্টিজ ফ্যালকন নামের ট্যাঙ্কারটি, যাচ্ছিল ইয়েমেনের বন্দরনগরী এডেনে। পথে ওমানের বন্দরনগরী দুকামের কাছে ডুবে যায় সেটি। ওমানের দক্ষিণ পশ্চিম উপকূলীয় শহর দুকামে অবস্থিত দেশটির প্রধান তেল ও গ্যাস ক্ষেত্র, তেল পরিশোধনাগার এবং সর্ববৃহৎ শিল্পাঞ্চল।
তেলবাহী ট্যাঙ্কার ডুবে তেল বা উপজাত সাগরে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। 2017 সালে নির্মিত 117 মিটার দীর্ঘ নৌযানটি ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশের সুবিধা পেল আরও 36টি দেশের নাগরিকরা। পর্যটক বাড়ানোর লক্ষ্যে এ নিয়ে মোট 93টি দেশকে এ সুবিধা দিচ্ছে ব্যাংকক। দক্ষিণ এশিয়ার 4টি দেশ এ তালিকায় থাকলেও নেই বাংলাদেশ। আগামী এক বছরে পর্যটন খাত থেকে রাজস্ব আয় অন্তত 7.5% বৃদ্ধির লক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির। লক্ষ্য অর্জনে নিচ্ছে একের পর এক ব্যবস্থা। এরই অংশ হিসেবে সবশেষ পদক্ষেপ হিসেবে ভিসাবিহীন প্রবেশাধিকারের আওতা বাড়ালো ব্যাংকক। সোমবার থেকে কার্যকর নতুন স্কিমের আওতায় পর্যটকরা 60 দিন পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করতে পারবেন। একই দিন থেকে রিমোট ওয়ার্কার অর্থাৎ বিকল্প কর্মক্ষেত্র থেকে যারা কাজ করেন তাদের জন্য 5 বছর মেয়াদি ভিসা চালু করেছে থাই প্রশাসন। এই ভিসার আওতায় প্রতি বছর সর্বোচ্চ 180 দিন পর্যন্ত থাইল্যান্ডে অবস্থানের অনুমতি পাবেন পর্যটকরা। এছাড়া থাইল্যান্ড থেকে উচ্চশিক্ষায় ডিগ্রি নেওয়া শিক্ষার্থীরাও স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্নের পর 1 বছর পর্যন্ত দেশটিতে থেকে ভ্রমণ বা কর্মক্ষেত্রে প্রবেশের চেষ্টা করতে পারবেন। থাই অর্থনীতির অন্যতম স্তম্ভ পর্যটন। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছর প্রথম 6 মাসে দেশটিতে প্রবেশ করেছে 1.25 কোটি বিদেশি পর্যটক। আগের বছরের একই সময়ের তুলনায় 35% বেশি হলেও করোনা পূর্ববর্তী সময়ের তুলনায় এ সংখ্যা ম্লান। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায় প্রতিবাদ সমাবেশ করছে নিপীড়ন বিরোধী শিক্ষকরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, প্রতিবাদ সমাবেশে কি বলছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা আমাদের জানাবেন। শুভ, নিপীড়ন বিরোধী শিক্ষকদের একটি সমাবেশ হচ্ছে এই মুহূর্তে অপরাজয় বাংলায়, এবং সেখানে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন আসলে চলছে, নিপীড়ন এবং সেটির বিরুদ্ধে কিন্তু তারা কথা বলছেন। এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নয়, এখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এখানে এসছেন। আমি যদি সমাবেশের চিত্র একটু দেখাতে চাই আপনাকে, এই মুহূর্তে দেশের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে মোটামুটি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে একজোট হয়েছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে নিপীড়ন চলছে বা বিশ্ববিদ্যালয় বিশেষ করে বন্ধের যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার বিরুদ্ধে তারা আসলে দাঁড়িয়েছেন এবং শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছে। এবং তারা যেটি আসলে বলছে যে শিক্ষার্থীদের উপর যে হামলা বা নিপীড়ন চালানো হচ্ছে, বিশেষ করে হল বন্ধ বা হল ছাড়ার যে নির্দেশনা এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে, সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে কথা বলছেন। এবং মোটা দাগে তারা বলছেন যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে তারা রয়েছে, শিক্ষার্থীদের পক্ষে তারা রয়েছে এবং আন্দোলনকে যৌক্তিক আন্দোলন তারা আসলে বলছেন। সার্বিকভাবে যদি বলতে চাই, এখানকার মূলত শিক্ষকরা যারা রয়েছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, তারা মূলত ওই বিশ্ববিদ্যালয়ের এবং একই সাথে সারা বাংলাদেশে যে কোটা সংস্কারের আন্দোলন চলছে সেই আন্দোলনের পক্ষে এবং একই সাথে তাদের বিরুদ্ধে, তাদের উপর যে নিপীড়ন করা হয়েছে, যে হামলা চালানো হয়েছে এবং গতকাল যারা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনের সংগ্রামে বা ধাওয়া পাল্টা ধাওয়া যেটি চলছে, বা আজও যেটি আসলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে যে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে কথা বলছেন। এবং বিশ্ববিদ্যালয়ে যে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং একই সাথে যদি বলতে চাই যে শুভ হল ছাড়ার যে নির্দেশনা এসেছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে যদি বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সিন্ডিকেট মিটিং হয়েছে, যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিন্ডিকেট সদস্যরা অথবা উপাচার্য আমাদের তেমন জানায়নি, তবে আমরা যতটুকু জানতে পারছি সেই হলো অবস্থা। এই সার্বিক পরিস্থিতির পক্ষে অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষে, নিপীড়নের বিপক্ষে তাদের অবস্থান, সেটি আসলে তারা জানান দিচ্ছে। শুভ, ধন্যবাদ আবির। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিপীড়ন বিরোধী শিক্ষকদের প্রতিবাদ সমাবেশের খবর জানাচ্ছিলেন নাইম আবির। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।